আপকি আদালতে স্বনামধন্য গায়ক এবং সুরকার আদনান সামির বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি ১ নম্বরের স্বার্থপর। আদনান, আপনি সবাইকে বলেন যে আপনি ভারতে চলে এলেন কারণ এদেশে সবাই আপনাকে ভীষণ ভালোবাসেন। কিন্তু কিছু লোক তো বলে ইনি এসছেন মালের চক্করে, পয়সা কামাতে। ভারতে মার্কেট ভালো, কাজ হিট হয়, পয়সা পাওয়া যায়। আমাদের দেশের এক নেতা বলেছিলেন, পয়সা খুদা তো নেই, কিন্তু খুদা কি কসম খুদা সে কম তো নেই। আমি খুবই সচ্ছল পরিবারের সদস্য। আর ওপরওয়ালার কৃপায় আমার কোনোদিনই পয়সার সেরকম লোভ নেই। কারণ আমি এমন এক পরিবারে জন্মগ্রহণ করেছি যেখানে আ আ ওপরওয়ালার আশীর্বাদে সবকিছু ছিল। তো পয়সা-টয়সা সংক্রান্তর ব্যাপারে আমার কোনোদিনই কখনোই কোনো রকম লোভ তো সেরকম ছিল না। আমি কোনোদিন কোনো সিদ্ধান্ত শুধুমাত্র পয়সার জন্য নিতে আজ অব্দি বাধ্য হইনি। একজন শিল্পীর আসল কদর করে তার অডিয়েন্স, তাই না? নয়তো নিজের ঘরে ৪ দেওয়ালের মধ্যে নিজেকে তিশমার খান ভাবতেই পারে। কিন্তু একজন অডিয়েন্সের যে আসল ব্যাপারটা রয়েছে, সেটা হলো শুধুমাত্র অডিয়েন্সই। তো সেই কদর কি আপনার পাকিস্তানে হ্যাঁ, ছিল না? পেয়েছি তো। ওখানে হ্যাঁ, চলেনি অবশ্যই ছিল। আপনার ভিডিও? ওদের অবশ্যই পেয়েছি। আর ওখান থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি। কিন্তু সবাই তো এটাই চায় যে আ নিজের প্রতিভার প্রশংসা আরো মানুষ করুক আর পৃথিবীর কাছে তুলে ধরুক। দেখুন, সত্যি তো এটাই যে গান আপনি ওই দেশে বানিয়েছিলেন, সেই সব গান কিন্তু ওখানে সেইভাবে চলেনি। সেই সব গান এখানে আপনি নতুন বোতলে পুরনো মদের মতো ঢেলে ভালো ব্যবসা করেছেন। আসলে তো আমি তো বলছি আপনাকে, কিছু গান আমি 98 এ আমার আ আ ওখানে রিলিজ করেছিল। ওখানে হঠাৎ আ আ আ লোকেরা কিছু লোকে ইন্ডাস্ট্রির কিছু লোক রটালো যে আমার আ আমার গানগুলো সেরকম চলবে না। আমি ফুরিয়ে গেছি নাকি। আর তাই আ ওই গানগুলোকে আ ওই কোনো মার্কেটিং বা কোনো রকমের প্রমোশন কিছুই সেরকম করা হয়নি। আর ওই 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 গানগুলো রিলিজ হলো কবে যেন রিলিজ হলো? আর আ কবে যে চলে গেল, কবে রিলিজ হলো কোনো খবর পেলাম না আমি আজ অব্দি। আমি খুব দুঃখ পেয়েছিলাম। সে সময় কানাডায় ছিলাম আমি। তবে আমার মনে কিন্তু ওই আ একটা ভরসা ছিল। কারণ আর আমি জানতাম যে ওরা জেনে বুঝেই আমাকে চেপে দিয়েছে। প্রচার করেনি। তারপর আশাদির সঙ্গে আমার কথা হলো। তখন আশা দেবীর সাথে আমার কথা হলো। আমি উনাকে বললাম যে, "আমি আরো একবার খুব দুঃখ পেয়েছি। এখানে তো আমাকে সেরকম কেউ" পাত্তা দেয়নি। হ্যাঁ, ওরা ঠিক করেই নিয়েছিল যে আ আ এর সঙ্গে কাজ করা হবে না। সে যাই কারণ থাকুক, ওদের তো এটাই পছন্দ। আমি উনাকে জানালাম যে, "আমি লন্ডনে আপনার সাথে রেকর্ড করব।" আর উনি বললেন, "স্বামী লন্ডনে কেন রেকর্ড করবে? কার?" আমি জানলাম, "ওখানে লোকজনকে জানি।" উনি বললেন, "দেখো, তুমি যদি সত্যি নতুন কিছু করতে চাও, তবে তুমি মুম্বাইতে চলে এসো। কারণ এই শহর হলো হিন্দি মিউজিকের রাজধানী। যা এখানে বিখ্যাত হবে তা সারা বিশ্বে ছড়িয়ে যাবে। আর সত্যি বলতে দিস ইস দ্য প্লেস টু কাম।" তখন আমি বাক্স প্যাঁটরা নিয়ে চলে এলাম মুম্বাইতে। আর আশা দেবী আমাকে খুব যত্ন করেছেন। ওর পুরো পরিবার আমার খুব খেয়াল রেখেছিলেন সেই সময়। আর আমি আর.ডি. বর্মনের বাড়িতে উনার বাড়িতে আমি ছিলাম। আর আর আমার আমার মনে হয় আমি খুব ভাগ্যবান ছিলাম সে সময়। কারণ ইট ওয়াস বিন লাইক আ মিউজিক্যাল টেম্পল। যে গান ও দেশে চলেনি, সবাই রিজেক্ট করেছিল। 'কভি তো নজর মিলাও', 'ভিগি ভিগি রাতোঁ মে', 'লিফট করা দে'। আগেও যেগুলো রিলিজ হয়েছিল এইসব গানগুলো। আবার এখানে যখন রিলিজ হলো, আ তখন যে মার্কেটিংটা হলো, তারপর তারপর বাকিটা তো ইতিহাস। সেই শুরু, তারপর থেকে যে আ যে শ্রোতারা আমাকে যেভাবে সমাদর করল, আর আ আমাকে যে ভালোবাসা দিল, সেটা সত্যিই আ একটা উদাহরণ। এত ভালোবাসা আমি আমার জীবনে আজ অব্দি পাইনি। কিন্তু পাকিস্তানে তো অনেক বড় বড় শিল্পীরা রয়েছেন, নুসরত ফতে আলী খাঁ সাহেব, মেহেদী হাসান সাহেব, রেশমাজি। এনারা তো পাকিস্তানি সম্মান পেয়েছেন। হ্যাঁ, একদম। তবে এদেশে বেশি বিখ্যাত হয়েছিলেন। এটাই তো সত্যি, তাই না? এদেশে এসে ওদের যে গ্রহণযোগ্যতা ২ গুণ ৪ গুণ বেড়ে গিয়েছিল, আ তাতে কোনো সন্দেহ নেই। কারণ দেখুন, একটা কথা তো আপনি আম আ অস্বীকার করতে পারবেন না যে এখানে
যে যে শ্রোতারা রয়েছেন মানে মানে এখানকার জনতা সংখ্যায় তো অনেক বেশি। আর এই এই দেশে আ আ মিউজিকের প্রতি বিশেষ করে যে আ আ যে টান রয়েছে, যে আকর্ষণ আছে, আ আর যা কদর তার আ সে সে সেই তুলনা আর কোথাও নেই আমার মনে হয়। দেখুন, অনেক বড় মাপের শিল্পীদের আমরা জানি যাদের শেষ জীবন একদমই সুখের ছিল না পাকিস্তানে। একদম ঠিক কথা। আপনি দেখুন না মেহেদী হাসান সাহেব যিনি আ যিনি ছিলেন কিং অফ গজল বলা হয় তাকে, শাহেনশাহ গজল। আর আ ওর যে যে উনার যে আ শেষ সময় যেভাবে উনার শেষ সময় বিদায়টা ঘটেছিল, এই দুনিয়া থেকে উনি বিদায় নিলেন সেটা খুবই দুঃখজনক। আর রেশমা দেবীর সঙ্গেও একই ঘটনা ঘটেছিল। আদনান, কিছু ছবি আছে আমার কাছে মেহেদী হাসান সাহেবের। রেশমাজির একটা ছবিতে তো আপনিও আছেন। কিরকম অর্থাভাব, কিরকম হয়রানি, কিরকম অসুবিধা আর অসুস্থতার মধ্যে ওনারা দিন একদম। কাটিয়েছেন, দর্শকরা দেখলেই বুঝবেন। তো বড় বড় আর্টিস্ট যাদের দুনিয়ায় সবাই ভালোবাসে, তাদের কি চরম অবহেলা করা হয়েছে পাকিস্তানে। মেহেদী হাসান সাহেব এত বড় মাপের শিল্পী ছিলেন। এর কারণটা কি আপনার মনে হয়? কেন আজও এই ছবিগুলো দেখলে চোখে জল আসে? সত্যি, সত্যি। কেন এত অনাদর? পাত্তাই দেয়নি। সিম্পল। আ জনতা যারা তারা ভীষণ ভালোবাসে, অত্যন্ত শ্রদ্ধা করে। কিন্তু আ যারা যারা আ কর্তৃপক্ষ আ তারা আ তারা কোনো সাহায্য করেনি। এরকম উদাহরণ আরো আছে। এরা তো নামই। আরো আরো সত্যি বলতে অনেক আছে এমন। আর অ্যাক্টররাও আছে যাদের অবস্থা অন্তিম অবস্থায় খুবই মানে সত্যি আ শোচনীয় হয়ে উঠেছিল। হ্যাঁ। আমি তো মুশাররফ সাহেবের লেখা, যখন প্রেসিডেন্ট ছিলেন পাকিস্তানের, আপনার নামে সেই চিঠিটা আমি দেখেছি। যে চিঠিতে উনি লিখেছেন যে ওর কষ্ট হয় ভাবতে যে আপনি পাকিস্তানকে অস্বীকার করলেন। এটা মনে হয় ২০০৫ এর কথা। এবার আমি আমি কি যে বলি যে আসলে এই ঘটনাটি মানে আ বেশ বিচিত্র এবং কারণ ২০০৫ সালে উনি এই চিঠিটা যে লিখেছিলেন, আমার বাবাকে লিখেছিলেন উনি। আর উনি লিখেছিলেন যে আ আ আ আদনানের অনেক উন্নতি ও করেছে দুনিয়াতে। আর তার নামও রয়েছে। আ কিন্তু আমার আফসোস একটাই ও পাকিস্তানকে কেন ত্যাগ করে দিল? আর এই চিঠিটা কোনো দিক থেকেই সত্যি কিন্তু নয়। কারণ ২০০৫ এ আমি ভারতীয় নাগরিক ছিলাম না। আমি তখন পাকিস্তানের নাগরিক। উনি কোথা থেকে এই তথ্য যে পেলেন, উনাকে কে যে এমন উদম ভুল তথ্য দিয়ে দিলেন। আর আম এইসব কারণেই আ আমাকে আ ভেবে দেখুন শীর্ষ নেতারা যদি এই কথা বলেন আমার ব্যাপারে তবে বাকি মানুষেরা কি কারণ ভুয়ো খবর নিশ্চয়ই নিজ থেকে উপরে উঠেছে। এইসব ভুয়ো খবর ছড়িয়ে ওরা আ আপনি বলতে পারেন আমাকে অস্বীকার করেছিল। যেমন আপনিও ভাবছিলেন যে পয়সার লোভে হয়তো আমি দেশ ছেড়েছি। কিন্তু বাস্তবটা আলাদা। আমি এই ভারতীয় নাগরিকত্ব নিয়েছি। আমি কিন্তু সবকিছুই পাকিস্তানে ছেড়ে চলে এসেছি। যার অর্থ আ আ আ যার ওদেশে আমার যা পৈতৃক আমার যে সম্পত্তিগুলো রয়েছে, যেসবে আমার ন্যায্য অধিকার আছে কোটি টাকার, আমি সেই সবকিছু ছেড়ে দিয়েছি। নিজের অধিকারে আমি কিচ্ছু রাখিনি, ছেড়ে এসেছি। আমি আপনাকে আগেও বলেছি, পয়সা আমার চালিকা শক্তি কোনোদিনই ছিল না। বরং এদেশে এসে আমাকে আবার আমাকে শূন্য থেকে শুরু করতে হলো। না, আপনি ছেড়েছেন নাকি ওরা ছাড়তে বাধ্য করেছে? ওরে আ ওরাই ছাড়তে বাধ্য করেছে। দেখুন যখন আমি সিটিজেনশিপ এর জন্য আবেদন করেছি তখনই সেসবে আমার অধিকার চলে যাবেই। তো সিদ্ধান্তটা তো তখন আমাকে না, নিতেই আমি হয়েছে। শুধু সম্পত্তি, টাকা-পয়সা এইসব নিয়ে বলছি না। এখন আপনি ওখানকার একদম। নাগরিকও নন। পাকিস্তানের আপনার যে সিটিজেনশিপ ছিল, সেটা আপনি নিজে ছাড়লেন না সেনা বাধ্য করেছিল আব আপনাকে? অবশ্যই আমার সঙ্গে কি আচরণ করা হচ্ছিল যেমন আমি বললাম যে
জেনারেল মুশারফ ওই যে ওই যে চিঠিটা যে ভাষায় বা যা লিখেছিলেন, তা উনি মানে অবশ্যই আমার সঙ্গে সেই সময় ওনার নানান রকমের সমস্যা তো হচ্ছিল। আর আ কিছু সমস্যা হচ্ছিল পাকিস্তানি সিটিজেন হওয়াতে। এদিকে পেশার কারণে আমার গতি প্রকৃতি সব সব ধরনের খবর তো ছড়িয়েই যায় চারিদিকে। আর এছাড়াও আমি ওদের বারবার আবেদন করছিলাম, আমার আমার সমস্যা হচ্ছে, আমাকে সাহায্য করুন আর গোল আপনারা। গোল না ঘুরে সোজাসাপটা বলুন না, ওরা আপনার পাসপোর্ট রিনিউ করছিল না। ওকে, ওকে। আসলে কি হয়েছিল, আমার আ উম আম আমার ইন্ডিয়ান ভিসার যে আ আ রিনিউ করার সময় হয়েছিল। আর রিনিউ করার আগে আমার পাসপোর্টও যেটা ছিল, ওটাও আ রিনিউ হওয়া দরকার ছিল আগে। তাই আমি 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 একটা আবেদনপত্র পাঠালাম। আ দিল্লির যে হাই কমিশন আছে, I need a renewal of my passport. তার আ আ তারপর অনেক দিন হয়ে গেল। কিন্তু আ আমি কোনো জবাব পেলাম না। তো তার তারপর আমাকে বলা হলো যে, "আপনি আপনি কাজ করুন, আমি উত্তর পাইনি। তাই আপনি নিজেই কথা বলে নিন।" এখন যেহেতু আমার বাবা আ আ ছিলেন একজন বেশ সিনিয়র ফেডারেল সেক্রেটারি হিসেবে বিদেশ দপ্তরে। আম তাই আমি আমি ফোন করলাম আরেকজনের সঙ্গে আমি তখন কথা বললাম। কারণ আমি সত্যিই ওখানে অনেকেই চিনতাম। আর তো উনি আমাকে যখন কল ব্যাক করলেন, বললেন, "বেটা", কারণ ওরা সবাই তো আমার আঙ্কেল ছিলেন, আমার বাবার বন্ধু ছিলেন ওনারা। তো উনি জানালেন, "ওরা আমার পাসপোর্ট কিন্তু ওরা কোনো মতেই রিনিউ করবে না, জেনে নাও তুমি এটা।" আমি বললাম, "কিন্তু কেন? কেন করবে না?" উনি জানালেন যে, "ওরা চায় যে তোমার ভিসাও ক্যানসেল হয়ে যাক আর তুমি দেশে ফিরে এসো আবার। আর তারপর ওরা তোমার সঙ্গে কি করবে সেটা কিন্তু জানা নেই। তবে এটুকু ঠিক জানি যে তোমার পাসপোর্ট রিনিউ হবে না, এটুকু সিওর।" এ তো বেশ ভয় পাওয়ার মতো একদম, তথ্য। একদম। আসলে এটাই হলো আসল ঘটনা। আর আমি যখন এই সত্যিটা জানতে পারি, তো আমি তখন আবার এখানকার আ হোম মিনিস্ট্রির সঙ্গে আমি কথা বলে আ তাদের জানাই যে, "দেখুন, আমার সঙ্গে এই ঘটেছে।" তো তো এখানে আপনার কোন আঙ্কেল ছিল যিনি পাসপোর্ট নিলেন আর সিলমোহর দিয়ে দিলেন? খুব মুশকিলের ব্যাপার পাকিস্তানিদের ভারতীয় নাগরিকত্ব পাওয়া। দেখুন, কিছু মানুষ হয়তো এরকম ভেবে নেন যে, ভাই আদনান শামি হয়তো খুবই বা জন জনপ্রিয় লোক। আর একদিন সকালে হঠাৎ করে উঠে হুট করে সে ভেবে নিল যে, "চলো ইন্ডিয়ান সিটিজেন হয়ে যাই।" আর তারাও আমাকে বললেন যে, "এসো, হ্যাঁ, হয়ে যাও ইন্ডিয়ান সিটিজেন হয়ে যাও।" না, না, বিষয়টি অত সহজ নয়। এই প্রসেসটা অনেক সময় অনেক আ বছর ধরে চলেছে। আর ২ বার বাতিলও হয়েছিল কিন্তু। আর ফাইনালি হলোটা কি, আ এখানে এখানে যে সিটিজেনশিপ আইন রয়েছে, তাতে একটা সুযোগ আছে, মানে সরকারি যে আ উনাদের কাছে যে একটা সুযোগ আছে যেটার সাহায্যে, মানে যদি কোনো মানুষ যিনি আ স্পোর্টস ওয়ার্ল্ড থেকে হোক বা কোনো রকম সায়েন্সের ফিল্ডে হোক বা আর্টের জগতে আ যদি কিছু হাসিল করে থাকেন, তখন তার সিটিজেনশিপ এ একটা অনুমোদিত স্পেশালিটি ভাবে দেওয়া হতো তখন। তো তারপর এখানকার যে, মানে তখন যে আমাদের যেসব সরকার ছিল, তারা অনুগ্রহপূর্বক হয়তো এটা ভেবেছিল আমি হয়তো তাদের যোগ্য। তাই তারা খুবই ভালোবাসা সহ আ আ আমার জন্য আ ওদের আ আ ওদের যে সেই বিশেষ ক্ষমতা ছিল, সেইটা প্রয়োগ করলেন। আর সেই ক্ষমতার জোরেই আমাকে সিটিজেনশিপ দেয়া হয়েছিল। দেখুন, যেদিন পেহেলগাঁওতে হামলা হলো, তারপর অমিত শাহ বললেন যে যত মুখ্যমন্ত্রী আছে সবাইকে বলে দিয়েছি পাকিস্তানিদের ফেরত পাঠাও। হুম। শুনে কি আপনি ভয় পেয়েছিলেন? ভাবছিলেন কি আমাকেও না ফেরত পাঠিয়ে দেয়? না, না। আমি কখনো ভয় পাইনি। না, না। দেখুন, একবার আপনি সিটিজেনশিপ পেয়ে গেলে পরে তারপরে সেটা সেটা থেকেই যায়। আর এখানে যে শুধু সিটিজেনশিপ পেয়েছি আমি তাই নয়, অগুন্তি ভালোবাসাও আমি এখানে পেয়েছি, সম্মান পেয়েছি। আর আ
আমার কাছে যে জীবনটা রয়েছে, আমার কাজের জন্য আর এই দেশের যে সর্বোচ্চ খেতাব পদ্মশ্রীও আমি পেয়েছি। আর সেই সম্মানে আ তারা আমাকে আমাকে ভূষিত করেছেন, ভালোবাসা দিয়েছেন। আর ওখানকার সরকার আমাকে কোনোদিনও এরকম কোনো অ্যাওয়ার্ড দেয়নি। ওখানকার যে প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ চৌধুরী সাহেব, উনি বলেছেন যে হোম মিনিস্টার অমিত শাহ অর্ডার দিয়েছেন যে এখানে যত পাকিস্তানি আছে সবাইকে ফেরত পাঠাও। তো এই ঘোষণা শুনে আমাদের লাহোরি আদনানকে দেখে মনে হচ্ছে যে ওর বেলুন চুপসে সব হাওয়া বেরিয়ে গেছে। আরে ও তো ভাঁড় একটা। কিন্তু এটাও তো সত্যি যে পেহেলগাঁও হামলার পর আপনি যে বক্তব্য রেখেছিলেন সেটা নিশ্চিত পাকিস্তানের অনেকেরই পছন্দ হয়নি। একদমই না। ১ম এই বলি যে বা পেহেলগামে হোক বা আর আ এরকম ঘটনা যেকোনো দুনিয়াতেই হোক। এরকম এমন আ নিদারুণ, এরকম ভয়ংকর এরকম ঘটনা মানবিকতার দিক থেকে আ এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনাটা আসলে আপনি যেই হন না, আপনি এখানকার হন বা পাকিস্তানি হতে পারেন, বাংলাদেশী হতে পারেন, আপনি আপনি টিম্বাকটুর হতেও পারেন। এমন ঘটনা সত্যি মানবিকতার বিচারে প্রবলভাবে সেটা একটা বিশেষভাবে ট্র্যাজেডির বলতে পারি। আর কোথাও আ কোথাও কোথাও কখনোই মেনে নেওয়া যায় না। আর আমি তো এটুকু পরিষ্কার করছি, আমার আ আ আমার মতে আমার সবসময় মনে হয় যে আর 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 এটা এটা মানে আ আমাদের সরকারেরও যে এইরকম করে ভাবছেন, তাদের যে যুদ্ধ কিন্তু পাকিস্তানে সেটা সাধারণ মানুষের সঙ্গে নয়। তাঁরা তো লড়াই করছেন সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদীদের যারা সাপোর্ট করে আছেন আজ অব্দি। আর সন্ত্রাসবাদদের কে সাপোর্ট করে ওখানে? তো এই উত্তরটা আপনিও জানেন, আমিও জানি। আর পাকিস্তানের আমজনতাও জানেন। আর আমার পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে কখনোই কোনো মান অভিমান ছিল না। সবসময় লড়াই সন্ত্রাসবাদীদের সঙ্গেই ছিল। আর যারা ওদেরকে সাহায্য করছে তাদের সাথে। আপনি যা যা বলেছেন তা শুনে ওদেশের সেনাদের সরকারের আইএসআর নিশ্চয়ই ভালো লাগেনি। আর এই বছরের মধ্যে আপনি কি কখনো পাকিস্তান যাওয়ার চেষ্টা করেছিলেন? কারণ আপনার পরিবার আছে, সন্তান আছে। এই আ সম্প্রতি আম কিছু মাস আগে আমার মায়ের মৃত্যু হয়েছে। তো আর আমি আমি আমরা ২ ভাই। আর আমার বাবা মারা গিয়েছেন ২০০৯ সালে। আর আহ তাই আমি আর আর এটা খুবই শোকের খবর। তাও আবার আচমকা। কারণ আমার মা কোন রকম অসুস্থ ছিলেন না। হঠাৎই যেন মায়ের উপরওয়ালার ডাক চলে এলো আর উনি চলে গেলেন। আর আর আমি বা ওর অন্তিম যাত্রায় শামিল হতে চেয়েছিলাম। আমি বড় ছেলে যেহেতু। তারপর আমি এখানকার সরকারকে জিজ্ঞেস করলাম যে, দেখুন এরকম হয়েছে তাই আমি যেতে চাই আপনাদের তরফে কোনো আপত্তি বা কি কোনো রকম মতামত? বলল, "না, না আপনি অবশ্যই যান। আপনার মায়ের মৃত্যু হয়েছে। আপনার যাওয়াটা অবশ্যই জরুরি। আমাদের তরফ থেকে কোনো সমস্যা নেই।" আর ওখানকার যে হাই কমিশনার আছেন শি 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 ওয়াজ ভেরি আন্ডারস্ট্যান্ডিং আর অ্যান্ড উনি আমাকে অনেক হেল্প করেছিলেন। আর আমি আবার ওখানে আ আ আ আ ভিসার ভিসার জন্য আবেদন করলাম। তখন ওরা কিন্তু রিফিউজ করে দিল সেটা। দে ডিড নট। আমি বললাম, "ভাই আমার মা চলে গিয়েছেন। আমার মা মারা গিয়েছে।" কিন্তু ওরা বলল, "না।" মানে শেষ দেখাটুকুও আমি যেতে পারিনি। আমি মায়ের অন্তিম যাত্রাটা পুরোটা WhatsApp এর ভিডিওতে দেখেছি। সত্যি খুবই দুঃখজনক খবর এটা। আর একে ক্রুয়েল্টি ছাড়া আর কি বলা যেতে পারে আদনান? একদম। আমরা জনতার মধ্যে থেকে ১টা-২টো প্রশ্ন নিতে পারি এখন? স্যার, এ কথাটা কি সত্যি? আপনার জন্মদিন ১৫ই অগস্ট ভারতের স্বাধীনতা দিবসে? হ্যাঁ, এটা একদম সত্যি। সত্যিই তাই। থ্যাংক ইউ স্যার। এটা কি অরিজিনালি সত্যি নাকি এটা আপনার বানানো সত্যি? আ দেখুন হতেই পারে আমার যে
মানে আমার নিয়তিতে ইন্ডিয়ার নাম লেখা ছিল। আর আমাকে শুরু থেকেই আ ওপরওয়ালা কিছু মানে কিছু হিন্ট দিচ্ছিলেন। আর যে উনি বলছিলেন, "দেখো তোমার যে আ বাড়িঘর হবে সেটা মনে হয় তোমায় যেতে হবে। সেটা হিন্দুস্থানেই হবে। আর ওখানেই" আর ব্যাপারটা মাঝখানে ঝামেলা হয়ে গেল যে 47 চলে এলো মাঝখানে। তো আ আর সেই পার্টিশন হয়ে গেল। কিন্তু তাও ওপরওয়ালা কিন্তু আমার মনে হয় মানে হাল ছাড়িনি, "তোমাকে ওখানেই যেতে হবে।" উনি বললেন, "তোমাকে ওখানেই যেতে হবে।" ১৫ই আগস্টের হিন্ট দিলেন। আর উনি ১৪ই আগস্টও দিতে পারতেন আমাকে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তা হতেও পারে। ধন্যবাদ জানাই যে আমার অত তাড়া ছিল না। কিন্তু একথা সত্য যে আমার জন্ম ১৫ই আগস্টেই। আর আমি ঘোষণা করে দিয়েছিলাম যে করলাম যে আজ সবার ছুটি যেন থাকে। আচ্ছা। আরো একটা প্রশ্ন? আপনি যেমন বললেন, আপনাকে ইন্ডিয়াতেই আসতে হবে আর পাকিস্তানের সঙ্গেও আপনার অনেক সমস্যা ছিল। তো স্যার আপনার কাছে আরো তো অপশন ছিল যেমন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া। তো সেখানে কেন গেলেন না আপনি? আমার স্ত্রী একজন জার্মান মহিলা। আমি জার্মান সিটিজেন হতে পারতাম হয়তো। আর ইউকেও যেতে পারতাম। আবার অর্ধেক পরিবার তো ইউএসএ তেই থাকে আমার। কানাডায় আছে। আমি ওখানেও হয়তো যেতে পারতাম। কিন্তু ইন্ডিয়া কেন পছন্দ করলাম? আমি দুনিয়ার মানে আ অনেক দেশ দেখেছি এবং আমি থেকেওছি। কিন্তু আমি আ মন থেকে আসলে একজন ভীষণ ইমোশনাল পারসন, সিংহ রাশির। আর তার সঙ্গে আমি আবার একজন পাঠানও। আর আমাদের কি হয় মানে আপনি আপনি মানে আ ওই রোয়াব দেখিয়ে কিছু চাইবেন তবে আমরা নখও দেব না। কিন্তু একটু ভালোবেসে চাইবেন তো আমরা জীবন অবধি দিয়ে দিতে পারি। আমার ভালোবাসা আ আ বা হিন্দুস্তানের মানুষের সঙ্গে এবং পাকিস্তানের জনতার সঙ্গে কেমন তা আমি সেটা গানে, গানেই বলতে চাই। আর পাকিস্তানের জনতার জন্য আমি এটাই বলতে চাই যে कभी तो नजर मिलाओ, कभी तो करीब आओ, जो नहीं कहा है कभी तो समझ भी जाओ, हम भी तो हैं तुम्हारे, दीवाने हो दीवाने, हम भी तो हैं तुम्हारे, दीवाने हो दीवाने। আর হিন্দুস্তানের জনতার জন্য ये जमीन रुक जाए, आसमां झुक जाए, तेरा चेहरा जब नजर आए, ओ तेरा चेहरा जब नजर आए, ये जमीन रुक जाए, आसमां झुक जाए, तेरा चेहरा जब नजर आए, हो तेरा चेहरा जब नजर आए, हो আদনান, পাকিস্তানে এরকম নিশ্চয়ই অনেক লোক আছে, অনেক আর্টিস্ট আছে যারা বলে আঙ্কেলকে বলে আমাকে ইন্ডিয়ার পাসপোর্ট বানিয়ে দাও। আছে অনেকেই মানে কিন্তু খুব ভয়ে, ভয়ে বলেন যে তাদের চাই। কিন্তু এখন আ আ এখন আ আমারটা মানে ওপরওয়ালার যে হুকুম ছিল আমি আ আম আমি আ আ সেটা আমি পেয়েছি। যে কারণ আ বা আ ওনার জন্যই হয়েছে। আর যার কারণে আমি ওনাকে প্রচুরভাবে অনেক, অনেক ধন্যবাদ জানাই। দেখুন, ভারতের জনতা আপনাকে নিয়ে কি, কি ভাবে, কি, কি বলে তা আমরা এক্ষুনি শুনলাম। এমনি কমেন্টও আমরা দেখে থাকি। পাকিস্তানের এস্টাবলিশমেন্ট লোকেরা, আচ্ছা। আইএসআই এর লোকেরা
সেনাবাহিনীর লোকেরা আপনাকে নিয়ে কি কি বলে সেই নিয়ে কিছু অভিযোগ আছে আমার কাছে।